এতক্ষণ ধরে রাখছি, আপু ডেকে গেল, তুই সবাইকে উপেক্ষা করে ঘুমাচ্ছিস? যা, হাত মুখ ধুয়ে খেতে আয়। অরু উল্টো ঝাড়ি দিয়ে বলল, খাবো না আমি। আমাকে ঘুম থেকে তুলেছো কেন? রামি শীতল চোখে তাকালো, ধীর অথচ নিরেট শোনালো কণ্ঠস্বর, বলল, সবার আদর পেয়ে খুব মাথায় চড়েছিস, ভেবেছিস কেউ তো আমায় কিছুই বলছে না, যা ইচ্ছে করব। সহ্যের একটা সীমা থাকে অরু, অতিরিক্ত কিচ্ছুই ভালো নয়। দ্রুত খেতে আয়। রামি বেরিয়ে গেল। অরুর শব্দ হয়ে দাঁড়িয়ে রইল। রামির কথায় আজ প্রথমবারের মতো কষ্ট পেল সে। এই যে সবাই তাকে রাগানোর জন্য নানান কথা বলে, অরু রাগ করে না, মিছিমিছি খেপে যাওয়ার অভিনয় করে সবার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া বাঁধিয়ে দেয়। এই পর্যন্ত রামি তাকে যতবারই খেপিয়েছে, একটি বারও অরুর খারাপ লাগেনি। আজ অজান্তেই ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। সত্যি তো বয়সের তুলনায় সে অতিরিক্ত চঞ্চলতা প্রকাশ করে। ছোটবেলায় মায়ের মৃত্যুর কারণেই বোধহয় সকলে তাকে মাহারা বলে অতিরিক্ত আদর দিয়ে বড় করেছে। শাসন পায়নি বললেই চলে। নাকের ডগায় রাগ নিয়ে থাকা মিঠু পর্যন্ত বোনের কাছে এলে ঠান্ডা হয়ে যেত। এখনো মিঠুর আচরণ তাকে মনে করিয়ে দেয় সে সেই ছোট্ট অরু। সবার আচরণে সে ভুলেই বসলো দিন দিন তার বয়স বাড়ছে। যদিও পরিবারের বাইরে সবার কাছে সে ম্যাচিওর একটা মেয়ে। অজান্তেই অরুর চোখ ভিজে এলো। দ্রুত চোখ মুছে হাত মুখ ধুয়ে নিল, নিজেকে স্বাভাবিক করে খাবার টেবিলে বসলো। সকলের খাওয়া প্রায় অর্ধেক শেষ। অরু বসতেই তরি খাবার বেড়ে দিল। খাবারে হাত নাড়াচাড়া করছে অরু। অনেকেরই চোখ পড়লো তার ওপর। মাহমুদ শুধালো, খাচ্ছ না কেন অরু? অরু কথা এড়িয়ে বলল, ঘুম থেকে উঠে এভাবে খেতে ভালো লাগছে না। রামি এক পলক অরুকে পর্যবেক্ষণ করে বলল, সব খাবার শেষ করে ঘুমাতে যাবি, কোনো অনিয়ম চলবে না। অরু কথা বলল না, অল্প একটু খেয়ে উঠে গেল। রামি ভালোভাবেই অরুর মন খারাপ লক্ষ্য করেছে। মনে মনে নিজেকে বেশ কয়েকবার দোষারোপ করেছে। সে হয়তো ঠিকভাবে অরুকে বোঝাতে পারেনি। অরু সবার উদ্দেশ্যে বলল, আমি বাসায় যাচ্ছি। ইরা বলল, এখানে কি সমস্যা? তোমার বর এ বাসায়, তুমি ও বাসায়। আয়শা সুলতানা টেবিল ছেড়ে চলে গেলেন। ছেলে বড়দের মাঝে থেকে আপাতত কাজ নেই। মাকে চলে যেতে দেখে রামি বলল, পরে যা। অরু বিরক্তি করলো না, চুপচাপ মেনে নিয়ে রামির ঘরে চলে গেল। রামি স্পষ্ট টের পেল অরুর অভিমান। অন্য সময় হলে অরু তার মুখের ওপর না করে দিয়ে নিজেদের বাসায় চলে যেত। তপ্ত শ্বাস ছেড়ে সেও খাবার টেবিল ছেড়ে ঘরে এলো। অরুর নিস্তেজ ভঙ্গিতে বিছানায় বসে আছে। কিছুক্ষণের মাঝে মেয়েটাকে কেমন প্রাণহীন দেখালো। রামি চুপচাপ পাশে বসে অরুর হাত আঁকড়ে ধরলো। অরু বিন্দু মাত্র বাধা দিল না, তবে আগ্রহ প্রকাশ করলো না। রামি ক্রমশ কোমল হলো, ভীষণ আদরি হলো স্বর। রাগ করেছো? খাবার দাবারে অনিয়ম করলে এসব দেখার দায়িত্ব কার? কে বকাঝকা করে তোমায় ঠিক করবে বলো? আমি তো। অরু স্বাভাবিক থাকতে গিয়েও কথায় কিছুটা অভিমান প্রকাশ পেল। আমাকে খুব কষ্টে সহ্য করো, তাই না? আমি রাগ করিনি, তুমি ঠিকই বলেছ। আমি ভুলে বসেছি, আমার বয়স বাড়ছে। রামি দিশেহারা হয়ে পড়ল। মেয়েটাকে বোঝাতে গেল এক আর হচ্ছে আর এক। অরু খাবার দাবারের ব্যাপারে ভীষণ অমনোযোগী। স্বামী হিসেবে স্ত্রীর সব দিক দেখার দায়িত্ব তার। সে হিসেবেই দুটো কথা বলে ফেলেছে, এখন পস্তাতে হচ্ছে। রামি নিজের সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করলো অরুকে। নিজেকে পরিবর্তন করার কথা আমি বলিনি অরু, তোকে সবাই এভাবেই ভালোবাসে। আমি শুধু তোর নিজের প্রতি যত্নশীল হওয়ার কথা বলেছি। অরু গাল ফুলিয়ে বলল, এমনিতেও আমার নিজেকে পরিবর্তন করা উচিত। রামি অস্থির স্বরে বলল, একদম না অরু, তোমাকে আমি এভাবেই সবসময় দেখতে চাই। গতকাল যে তুমি আমার নাকে দড়ি দিয়ে পালিয়ে গেলে, আমি কিছু বলেছি তোমায়? তাহলে একটুখানি বকাঝকায় কেন রাগ করে আছো? আমার কি তোমাকে শাসন করার অধিকার নেই? অরুর অভিমান কমেছে। রামির বকাঝকা করার কারণ বুঝতে পেরে নিজেই নিজের উল্টোপাল্টা চিন্তা ভাবনার জন্য অনুতপ্ত হলো। ছোট্ট করে বলল, সরি। তুমি কেন সরি বলছো? বলে রামি আরেকটু কাছাকাছি এগোতে অরূপ পলক ঝাপটাতল। নিজেদের মধ্যকার ক্ষীণ দূরত্ব অনুভব করে জমে গেল। এতক্ষণে সে টের পেল রামি তাকে সেদিনের মতো তুমি সম্বোধনে ডেকেছে। অরূপ ভীত চোখে তাকিয়ে হড়বড়িয়ে বলল, আমি ভালো হয়ে যাব, আর কোনো দিন নাকে দড়ি দিয়ে ঘোরাবো না। রামি মিটিমিটি হেসে বলল, কিন্তু আমি তো ভালো হব না। কাল মিসেসের দিন ছিল, আজ আমার। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পড়তেই নিজের জামা শক্ত করে খামচে ধরল অরু। প্রেমের উষ্ণতা ক্রমশ গাঢ় হলো। মধ্যরাত,
শীতের তীব্রতা হু হু করে বাড়ছে। বারান্দায় একই চাদর গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে দুজন। রামি কোমল স্বরে বলল, ভেতরে চল, এভাবে ঠান্ডা লেগে যাবে। অরু ঘুরে দাঁড়ালো। চাদরের নিচ দিয়েই রামির বুকে মুখ গুজে আহ্লাদী স্বরে বলল। আর একটু থাকি। রামি বলল, কেউ যদি সকালে ক্লাসে যেতে না পারে তখন যেন আমার দোষ না দেয়। অরু চোখ পাকিয়ে বলল। তো কার দোষ? রামি ঠোঁট টিপে হেসে বলল, আমার একার দোষ? চাদর সরিয়ে অরু বেরিয়ে গেল। মুখ গুজে রুমে ফিরতে ফিরতেই বলল, যাও তো। রামি হাসতে হাসতে চাদর ভাঁজ করে এসে অরুর পাশে শুয়ে পড়ল। আধার ছাপিয়ে চমৎকার এক কাক ডাকা ভোর এলো। ওম পেয়ে গভীর নিদ্রায় থাকা অরুর ঘুম ভাঙল রামির কোমল ডাকে। এক হাতে আলতো করে অরুর চুল কানের পাশে গুজে দিয়ে ডাকলো, অরু, উঠবি না? ক্লাস আছে তো তোর। অরু নড়ে চড়ে ফের মুখ ডুবিয়ে দেয় সুঠাম দেহির রামির বুকে। জড়সড় হয়ে দু হাতে গলা পেঁচিয়ে রাখে। রামি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই যে অরু তাকে কাছে টানলো, অনাকাঙ্ক্ষিত মুহূর্ত উপহার দিল তাকে। এতেই বড্ড সুখ সুখ অনুভূতি হচ্ছে। ইচ্ছে করছে না নিষ্ঠুরতা করতে। অরুর এত সুন্দর ঘুম নষ্ট করার বিন্দুমাত্র ইচ্ছে না থাকা সত্ত্বেও ডাকতে হচ্ছে। ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে পরে তার উপরে রাগ ঝাড়বে। তার রিস্ক নিল না রামি। মাথায় হাত বুলিয়ে ডাকলো, অরু, হ্যাঁ অরু। অরু ঘুম ঘুম চোখে চাইল। দৃষ্টি ক্ষীণ করে রামির মুখে নজর বুলিয়ে শুধালো। কি হয়েছে? রামি ঠোঁট প্রশস্ত করে অরুর নাক টিপে বলল, ভোর হয়েছে কুকুমনি, এবার উঠুন, ক্লাস আছে আপনার। অরু হাই তুলে ঠোঁট উল্টে বলল, আজ যেতে ইচ্ছে করছে না, আমার ঘুম পুরো হয়নি। রামি মিটিমিটি হেসে বলল, কেন, ঘুম হয়নি? অরু চট করে সরে গেল রামের কাছ থেকে। মুহূর্তেই তরতর করে তার লজ্জা বাড়ল। রামিটা খুব খারাপ, শুধু তার পেছনে লেগে থাকা। এই যে এখন কেমন লজ্জায় ফেলে দিল। রামি ভ্রু নাচিয়ে শুধালো, কেন ঘুম হয়নি বললি না তো? অরু ঝটপট বিছানা ছেড়ে ওয়াশরুমে হাঁটা ধরল। মৃদু শব্দ করে বলল, তুমি একটা অসভ্য। রামি ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, তুই অসভ্য হতে বাধ্য করছিস? অরু ঠাস করে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। আয়নায় চোখ পড়তেই লজ্জা মিশ্রিত হেসে দু হাতে মুখ ঢেকে নিল। গত রাত ছিল তার জন্য অপ্রত্যাশিত। আচানক দুজনের কাছে আসা। অরু সময় নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। রামি ততক্ষণে ঘুমে বিভোর। এক পলক শুভ্র মুখশ্রীতে নজর বুলিয়ে টুপ করে অধর ছুঁয়ে দিল রামির অষ্টদয়ে। সময় ব্যয় না করে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। ইরা রান্নাঘর থেকে চা হাতে বের হলো। সাদাত রোজ ফজরের নামাজ শেষে চা খায়, এটা তার অভ্যাস। ইরা চা বানাতেই এসেছিল। অরুকে চোরের মতো রামির ঘর থেকে বের হতে দেখে বলল, এত সকাল সকাল কোথায় যাচ্ছিস আরু? অরু ধপ করে থেমে গেল। পা ঘুরিয়ে ইরার দিকে তাকালো। হাসার চেষ্টা করে বলল, ক্লাস আছে ভাবি, তাই তাড়াতাড়ি উঠতে হলো। হঠাৎ ইরার চোখ পড়ল অরুর বাঁ ঘাড়ের ওপর। মিটিমিটি হাসছে সে। অরু ইরার দৃষ্টি অনুসরণ করে নিজের দিকে তাকালো। মুহূর্তে কেমন অপ্রস্তুত হয়ে পড়ল। ওড়না টেনে মাথায় ঘোমটা দিয়ে বলল, আমি আসছি। ইরা চাপা হেসে বলল, ঠিক আছে। অরু এক ছুটে দরজার বাইরে বেরিয়ে চোখ মুখ খিচে ফেলল। ইস, ইরা ভাবি কেমন করে তাকালেন। অতিরিক্ত লজ্জায় রামিকে মনে মনে দোষারোপ করলো সে। সব দোষ রামির। তার কারণেই অরুকে সকাল সকাল অস্বস্তিতে পড়তে হলো। বাসায় এসে বেল দিতেই বাবা এসে দরজা খুলে দিলেন। অরু ভিতরে ঢুকে গেল। আজ নাস্তা বুয়া বানাবেন। অরু ধীরে সুস্থে গোসল সেরে পরিপাটি হয়ে বের হলো। নাস্তা করে একেবারেই বের হবে। মিঠু নাস্তার অপেক্ষা করলো না। তার তাড়া থাকায় বেরিয়ে গেল। ইলেকশনের সময় খুব কম। আজ মিছিল আছে। তারা দেখিয়ে নাস্তা না করেই বের হলো। অরু নাস্তা করে বের হয়ে রাস্তায় এসে দাঁড়াতেই তার সামনে এসে বাইক থামলো। রামি মুচকি হেসে বলল, ওঠ। অরু দ্বিরুক্তি করলো না। বাইকে উঠে রামিকে শক্ত হাতে জড়িয়ে ধরে বসলো। অরুকে নামিয়ে দিয়ে রামিও বাইক স্ট্যান্ড করে দাঁড়ালো। অরু যেতে নিতেই রামি ওকে হাত ধরে থামিয়ে দিল। লোক সমাগমের মাঝেই সময় না নিয়ে অরুর ললাটে উষ্ণ ছোঁয়া দিয়ে বলল, যা। অরু সাবধানে চোখে এদিক ওদিক তাকিয়ে রামিকে চোখ রাঙালো। এটা তোমার বেডরুম, সবাই দেখছে। রামি ভাবলেসিন জবাব দিল, তো আমার বউ, আমি চুমু খাবো, জড়িয়ে ধরবো, যা ইচ্ছে করবো, তাতে মানুষের কি?
তুমি কিন্তু নির্লজ্জ হয়ে যাচ্ছ দিন দিন। রামের দূরত্ব ঘুচিয়ে মাথা ঝুঁকে তাকালো অরুর পানে, চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, এই নির্লজ্জ মানুষটাকেই তো সহ্য করতে হবে অরু। অরু ভরকালো না, চোটপাট দেখিয়ে রামিকে পেছন ফেলে এসে নিজেও আড়ালে হাসলো। রামের পাগলামোগুলো তাকে আনন্দ দেয়। সুহা আজ দেরি করেই ঘুম ছেড়ে উঠল। অবনী অফিসের জন্য তৈরি। সুহাকে দেখতেই বলল, এত করে ডাকলাম উঠলি না, তুই তো রেডি হয়ে নে, দুজন নাস্তা করে বেরিয়ে পড়বো। সুহা ধীরস্বরে জবাব দিল, আমি আজ অফিস যাব না, তুই যা। অবনীকে উদ্বিগ্ন দেখালো। তস্ত ভঙ্গিতে এগিয়ে এসে শুধালো। শরীর খারাপ করছে? সুহা হেসে ফেলল, বলল, আমি ঠিক আছি, আজ অন্য কাজে যাব। কি কাজ? জানতে চাইলো অবনী। সুহা আনমনে জবাব দিল। এসেই বলবো। অবনী আর কথা বাড়ালো না। সুহা যখন বলেছে তখন নিশ্চয়ই বলবে। সে নাস্তা করে বেরোনোর আগে বলে গেল, নাস্তা করে বের হবি? আমি যাচ্ছি। সুহা মিষ্টি করে হাসলো। গতরাতে একটা সিদ্ধান্ত নিল সে বাড়ি যাবে, একটা সম্পর্কে জড়াতে যাচ্ছে। পরিবারের মানুষগুলোর দোয়া নেওয়া উচিত। কেউ তার খোঁজ নেয়নি রাগে, অভিমানে, তাই বলে কি সেও জানাবে না? পরে যদি মানুষগুলো কখনো অভিযোগ করে বসে? তুই আমাদের জানিয়েছিস? বলে সুহা জানে একটা ঝড় বয়ে যাবে তার উপর। তবুও সে দমে গেল না। সবাই তাকে মারুক কাটুক, সে এবার বাড়ি মুখ হবেই। নাস্তা করে অবনীর মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বের হলো। বহুদিন পর প্রিয় বাড়িটির সামনে দাঁড়াতেই বুক কেঁপে উঠল সুহার। হাত পা কাঁপছে, পা চলছে না, শক্ত খুঁটির মতো আটকে রইল এক জায়গায়। হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ বেড়ে চলেছে। ক্রমশ দুর্বল হয়ে আসছে শরীর মন দুটোই। সুহা চোখ বুঝে লম্বা শ্বাস টানলো। আতঙ্ক নিয়ে বাড়ির গেটে প্রবেশ করলো। কাপা হাতে দরজায় বেল দিয়ে অপেক্ষা করলো। কিছুক্ষণের মাঝে দরজা খুলে গেল। একজন ব্যস্ত নারী হাতে খুন্তি নিয়ে এসে দরজা খুললেন। বাইরে সুহাকে দেখে ভদ্রমহিলার দৃষ্টি স্থির হয়ে গেল। সুহা ফুপিয়ে উঠল। চাইলেও অধিকার খাটিয়ে সামনের মানুষটিকে জড়িয়ে ধরতে পারছে না। অনেকটা সময় পেরোনোর পর মামি একবার পেছনে তাকালেন। বসার ঘরটা ফাঁকা। দমকা হওয়ার মতোই ঝাঁপিয়ে পড়ে সুহাকে জাপটে ধরলেন তিনি। নিজের বুকে সুহার ছোট্ট মাথাটি চেপে ধরে রুদ্রশ্বাসে বললেন, এতদিন পর আমার কথা মনে পড়লো তোর? সুহা নিজেকে আর নিয়ন্ত্রণে রাখতে পারল না। সেও হামলে পড়ল। হাউমাউ করে কেঁদে ফেলল মামিকে ধরে। মামি সাবধানী গলায় সুহাকে বললেন, আস্তে, তোর মামা আছেন ভেতরে, তোকে দেখলেই খেপে যাবেন। অতঃপর আফসোসের সুরে বললেন, কেন যে ওই ছেলেটার সাথে নিজেকে জড়ালে? সুহা মুখ খুলল। আমি অনেককে বিয়ে করিনি মামি। মামির চোখে মুখে হাজারো প্রশ্ন জমা হলো। তিনি দ্রুত সুহাকে প্রশ্নবিদ্ধ করলেন, বিয়ে না করে কিভাবে ছিলি? সুহা কান্নামাখা জোয়ালে দ্রুত মাথা নাড়িয়ে বলল, আমি ওর সাথে ছিলাম না মামি। ও পরিবারের পছন্দে বিয়ে করে নিয়েছে। আমি ভার্সিটির এক বান্ধবীর বাসায় ছিলাম, ওখান থেকে আলাদা বাসায় উঠেছি। মামি বললেন, তুই আমাদের কাছে ফিরে এলি না কেন? সুহার অসহায় কণ্ঠস্বর। কিভাবে ফিরতাম? তোমাদের মান সম্মান ডুবিয়ে কোন মুখ নিয়ে ফিরতাম? তাই আর লজ্জায় ফিরিনি। মামির চোখ মুখ উজ্জ্বল হলো। ভদ্রমহিলা ভীষণ সরল মনের। সুহাকে বড় মেয়ের মতোই পেলে পুষে বড় করেছেন। কথায় আছে না, পোষা পাখির জ্বালা বেশি। সুহার প্রতি বিন্দুমাত্র ভালোবাসার কমতি রাখেননি। নিজের সন্তানদের যেভাবে আগলে রেখেছিলেন, সুহাকেও তেমনি আগলে বড় করেছেন। মাঝখান থেকে অনাকাঙ্ক্ষিত ঝড় সব লণ্ডভণ্ড হয়ে গেল। সুহা ভুল সিদ্ধান্ত নিয়ে দূরে সরে গেল। বিয়ে করেনি জেনে মামি এক বুক সাহস নিয়ে সুহাকে ভেতরে ঢুকালেন। হাঁক ছেড়ে সব ছেলে মেয়েকে ডাকলেন, কইরে তোরা দেখে যা, কে এসেছে। মায়ের হাঁক শুনে একে একে সবাই বেরিয়ে এলো। সাথে সুহার মামাও বেরিয়ে এলেন। সকলেই সুহাকে দেখে থমকালো। মামার চোখে চোখ পড়তেই ভয়ে জমে গেল সুহা। এতক্ষণ ধরে যতটুকু সাহস সঞ্চয় করা ছিল, এখন তার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। তিনি সুহাকে দেখতে পেয়েই চেঁচিয়ে উঠলেন, এই মেয়ে একারে কি করে? আমার বাড়িতে ঢোকার সাহস পেল কোথায়? কেঁপে উঠল সুহা। মামি তাকে আড়াল করে স্বামীর সামনে এসে দাঁড়ালেন। নরম গলায় বললেন, আগে কথা তো শুনুন। খেকিয়ে উঠলেন মামা। কি শুনবো? আমার কিচ্ছু শোনার নেই। এই বাড়ির ছায়ার আগে কেউ কি আবার কথা শুনেছিল? মেয়েটা ছোট মানুষ, না জেনে অল্প বয়সে একটা ভুল করে ফেলেছিল। ছোট মানুষ? ছোট হলে এত বড় স্পর্ধা দেখাতে পারতো না। যেদিন ওই ছেলেটার জন্য বাড়ি ছেড়েছিল, সেদিনই আমার বাগ্নে মারা গিয়েছে। ওই মেয়েকে কি বের হতে বলো? আপনি আগে ঠান্ডা মাথায় আমার কথা শুনুন।
কি শুনবো তোমার কথা? তুমি ওর হয়ে সাফাই দিতে এসো না। সুহা মামা মামির কথায় মাঝখানে এসে মামার পায়ের সামনে পড়ল। আমায় ক্ষমা করে দিন মামা, খুব বড় অন্যায় করেছি আমি অনেককে বিয়ে করিনি মামা। মামার কপালে ভাঁজ পড়ল। সুহা পরপরই বলল, আমি অনেককে বিয়ে করিনি, আর লজ্জায় বাড়িও ফিরতে পারিনি। মামার সুচল চোখে তাকিয়ে গম্ভীর মুখে প্রশ্ন করলেন। ছিলি কোথায়? সুহা মুখ তুলে চাইল, ভয়ে ভয়ে জবাব দিল, আমার বান্ধবী অবনীর বাসায় ছিলাম, সেখান থেকে আলাদা বাসা নিয়েছি, এখন আবার ওদের বাসাতেই থাকি। কেন, তোমার প্রেমিক বুঝি ধোকা দিয়েছে? সুহা মাথা নিচু করে নিল, নিচু স্বরে বলল, ওর সিদ্ধান্তের কারণেই আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি, দুজনই খুব বড় পাপ থেকে মুক্তি পেয়েছি। মামি অনুনয় করে বললেন, আর রাগ করে থাকবেন না, ক্ষমা করে দিন না মেয়েটাকে। প্রশ্নই আসে না। সেদিন আমার কথায় মূল্য ছিল না, যার কাছে তাকে ক্ষমা করা অসম্ভব। মেয়েটা তো ভুল বুঝতে পেরে ফিরে এসেছে। ওই ছেলে দোকান না দিলে কখনো ফিরত না, এখন ফিরেছে কেবল নিরুপায় হয়ে। বলে মামা নিজ কক্ষে চলে গেলেন। সুহা কান্নায় ভেঙে পড়ল। মামাতো ভাই বোনেরা এবার সাহস করে এগিয়ে এলো। মামি সহ সকলেই তাকে তুলে দাঁড় করালো। সুহা কাঁদতে কাঁদতে বলল, আমি আবার তোমাদের দেখতে আসবো মামি, আজকের মতো বিদায় দাও। মামি আতকে উঠে বলল, কোথায় যাবি তুই? এখানেই থাকবি, তোর মামার রাগ ধীরে ধীরে কমে যাবে। এখন বাড়ি থেকে বের হওয়ার মতো ভুল করিস না। মামি আর কাজিনরা জোরপূর্বক রেখে দিল সুহাকে। অবনীকে ফোন করে জানিয়ে দিল সে বাড়িতে এসেছে, আজ আর ফিরবে না। অবনী ভারী অবাক হলো, তবে অপেক্ষা করলো সুহার ফেরার। সামনাসামনি না হয় সব শুনে নেবে। রাতে মিঠুর ফোন পেতেই সচকিত হয় সুহা। পাশে ঘুমন্ত মামাতো বোনকে একবার দেখে নিয়ে সাবধান হয়ে কল রিসিভ করলো। ফোন কানে তুলতে মিঠুর সুদৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, বারান্দায় আসুন সোহা, জলদি। সুহা চোখ বুঝে নিল। মিঠুর কণ্ঠে তীব্র অধিকার বোধ। সুহা শুষ্ক ঠোঁটজোড়া ভিজিয়ে মন্থর কণ্ঠে বলল, আমি অবনীর বাসায় নেই, বাড়িতে এসেছি। মিঠুর ধারাজ কণ্ঠ। জানি অবনী বলেছে, আমি আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে, জলদি বারান্দায় আসুন। চমকে উঠল সুহা, শিরদাঁড়া পেয়ে স্রোত বয়ে গেল। এই ঠান্ডার মাঝেও দরদরিয়ে ঘাম ছুটল। নাক আর ঠোঁটের উপরিভাগে চিকন ঘাম দিয়েছে, গলা রোধ হয়ে আসছে। তবুও সুহা ঠেলে ঠুলে শব্দ গুচ্ছ বের করলো। আতঙ্কিত গলায় বলল, প্লিজ এখান থেকে চলে যান, মামা দেখলে সর্বনাশ হয়ে যাবে। মিঠুর মোহাচ্ছন্ন কণ্ঠস্বর। আমার সর্বনাশ তো করেছেন আপনি সোহা। সুহা অনুনয় করে বলল, প্লিজ চলে যান। যাব, আপনি তবে নিচে আসুন। সুহা আকুতি করে বলল, এখনকার পরিস্থিতি খুবই গরম, আমি এক মুহূর্তের জন্য বাড়ির বাইরে পা রাখতে পারবো না। মিঠু কিছু একটা বুঝে বলল, তবে একবার বারান্দায় আসুন, দেখেই চলে যাব। সুহা সাবধানী চোখে আরো একবার মামাতো বোনকে দেখে গুটি গুটি পায়ে এগিয়ে যায়। সুস্পষ্টভাবে সুহার চেহারা বোঝা না গেলেও মিঠুকে ঠিকই দেখতে পাচ্ছে সুহা। লোকটাকে দেখেই ভেতরে তড়াক করে উঠল। ভীষণ একটা ধাক্কা লাগলো বুকে। কেমন এলোমেলো অবস্থা, তবুও কেমন মাতাল করা হাসি ঠোঁটে এঁটে রেখেছে। সুহা নিচু স্বরে ফোন কানে চেপে বলল, এবার বাসায় চলে যান, আপনাকে উদ্ভ্রান্ত দেখাচ্ছে। মিঠু গম্ভীর গলায় বলল, আমার এই অবস্থার জন্য আপনি দায়ী সোহা, দ্রুত আমার দায়িত্ব নিন, নয়তো কিছু অনর্থক হয়ে যাবে। সুহা চাপা হাসলো যেন, মিনমিনে স্বরে শুধালো, কি অনর্থক হবে? মিঠুর তেজহীন ব্যাকুল স্বর। আমি বেসামাল হয়ে পড়লে আপনারই ক্ষতি সোহা, তখন সময়ের আগেই বুকের খাঁচা আটকে ফেলবো। বলুন না কবে আপনি আমার হবেন? শীতের রাত, কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে আছে শরীরের লোমকূপ। ফোনের ওপাশে নিস্তব্ধতার অবসান ঘটিয়ে ঋণরণে কণ্ঠ ভেসে ওঠে, কেন এত পাগলামি করছেন? মিঠু হাসলো। তার হাসির ফিসফিস শব্দে শরীরের শীতল স্রোত বয়ে যায় সুহার। সময়টা তাকে টেনে হিচড়ে ঘোরের মাঝে নিয়ে যায়। কোথাও একটা মাদকতা আছে। চোখ দুটো স্থির হয় দূরে দাঁড়িয়ে থাকা ষষ্ঠব্য পুরুষের ওপর। মিঠুর কাছ থেকে পরপরই জবাব আসে, আমার ভালোবাসাকে পাগলামি বলে তুচ্ছ করবেন না সোহা। সুহা জবাব দেয় না, উল্টো প্রশ্ন ছড়ে, পুরুষের সৌন্দর্য কিসে? সুহার প্রশ্নের জবাবে ছোটখাটো জবাব মিলল। জানি না তো। সুহা মিয়ে যাওয়ার স্বরে বলল, পুরুষের সৌন্দর্য দুটো জিনিসের উপর নির্ভর করে, প্রথমটি তার চরিত্র, দ্বিতীয়টি তার ভালোবাসা।
মিঠুর হৃদয়ে বয়ে গেল তুমুল ঝড়। সুহার কণ্ঠস্বর অদ্ভুত শোনালো তার নিকট। মনে হলো মেয়েটি নিজের মাঝে নেই, নতুন কোনো সত্তার বাস ঘটেছে লতানো দেহে। মিঠু মোহাবিষ্ট কণ্ঠে বলল, আমি কেমন পুরুষ? সুহা এবারও জবাব দিল না। দীর্ঘ নীরবতা পালনে যেন মরিয়া হয়ে উঠল। অথচ তার ছোট্ট একটি জবাবের আশায় মিঠুর হৃদয়ে তোলপাড় শুরু হলো। চাই একটুখানি শান্তি। তুমুল উৎকণ্ঠায় ফের শুধালো, বলবেন না আমি কেমন পুরুষ? সুহা ফের কথা ঘোরানোর চেষ্টা করে বলে, ঠান্ডা পড়েছে ভীষণ, বাড়ি যাচ্ছেন না কেন? আপনি আমার প্রশ্নের জবাব কেন দিচ্ছেন না? সুহা কেমন জড়সড় হয়ে দাঁড়ায়। ভেতরের অভিব্যক্তি ঠিকঠাক প্রকাশ করার সাধ্য হয় না। মিঠু বিষণ্ণ ঠোঁটে হাসে। অস্থিরতায় ভেতর থেকে নিংড়ে আসে কিছু শব্দ। আমি অপেক্ষা করব, চাইব শীঘ্রই আমার দীর্ঘ অপেক্ষার মৃত্যু হোক। সুহার ধীর কণ্ঠ। যদি আপনার অপেক্ষা না ফুরায়? মিঠু সুদৃঢ় কণ্ঠে বলল, আমি মৃত্যুর আগ পর্যন্ত অপেক্ষা করব। হুমায়ুন ফরিদি স্যারের মতো শেষ বয়সে বলবো, আমি এখনো একটি মেয়েকে অসম্ভব ভালোবাসি। সুহা থমকে গেল। মুখ দিয়ে শব্দ বের হতে চাইছে না। রোদ হয়ে আসা ঠোঁট দুটো অল্প ফাঁক করে শুধালো, আমি কেন? সে তো উপরওয়ালা জানেন। আমার সৃষ্টি যদি আপনার জন্য না হয়? মিঠু হাসল না। অদ্ভুত এক ঘোরে নিমজ্জিত হয়ে নিবিষ্ট কণ্ঠে সুহার মনে ঝড় তুলল। শীতের সকালে আপনি আমার এক চিলতে মিষ্টি রোদ। আমি জানি না আপনি আমার জন্যই সৃষ্টি কিনা, তবে আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা আমার সারা জীবন থেকে যাবে। সুহা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার গায়ে কলঙ্ক আছে, আপনি নতুন কাউকে জীবনে ঠাঁই দিন। মিঠুর অষ্টদ্বয় মৃদু বেঁকে গেল। দিলাম জীবনে নতুন কাউকে ঠাঁই, তবে মনে কেবল আপনিই থেকে যাবেন। পবিত্র সম্পর্কে জড়িয়ে যখন আপনাকে ভেবে আমি পাপ করব, সেই পাপের দায়ভার যদি আপনি নিতে রাজি হন, তবে আমি নতুন কাউকে ঠাঁই দেব। সুহার শরীর শিউরে উঠল। কাটার মতো মনে বিঁধে গেল প্রতিটি কথা। চোটপাট দেখিয়ে স্বর কঠিন করতে গিয়েও পারে না। দিনকে দিন দুর্বল হয়ে পড়ে। ঠোঁটের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে একটি বাক্য, আমি এখন ঘুমাবো। আমার ঘুম কেড়ে নিয়ে আপনি কিভাবে ঘুমাবেন সোহা? আমার জন্য মায়া হয় না? সুহা খট করে ফোন কেটে দিল। দ্রুত সরে পড়ল বারান্দা থেকে। তার বুক ধড়ফড় করছে। আর বেশি কিছু শোনার সাধ্য তার নেই। মিঠু যেতে নিয়েও পেছন ঘুরল। বারান্দার দরজায় একটি ছায়া দেখা যাচ্ছে। তা দেখে আপন মনে হাসলো মিঠু। পরপরই ফোন চাপলো। টুংটাং শব্দে সুহার ফোনের আলো জ্বলে উঠতেই চমকে উঠল সে। এতক্ষণ গভীর মনোযোগে মিঠুর প্রস্থান দেখছিল। স্ক্রিন অন করতেই চোখ পড়ল ছোট্ট একটি বার্তা, আর দরজায় দাঁড়াতে হবে না সোহা, ঘুমিয়ে পড়ুন। আমি জানি আপনি আমাকে নিয়ে ভীষণ চিন্তিত। সুহা অস্বস্তিতে পড়ল। লোকটি কিভাবে দেখলো তার অবয়ব? সে তো আড়াল হয়ে দাঁড়িয়েছিল। লজ্জারা দু চোখের পাতা ছুঁয়ে দিতেই চোখ খিচে বন্ধ করে নিল সুহা। অধর কোণে লজ্জারাঙা হাসি। নিজেকে দমন করতে যেও বারবার এই সর্বনাশা পুরুষের কথার জালে ফেসে যায়। লোকটির নয়, বরং শীঘ্রই তার সর্বনাশ হতে চলেছে। এমদাদুল হক আজ জনসাধারণের সেবায় বিরাট আয়োজন করেছেন। গরিব দুঃখীদের বস্ত্র বিতরণের পাশাপাশি ওনাকে ভোট দিলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে সে সকল বিষয়ে লম্বা ভাষণ দিচ্ছেন। রিয়াজ ফোঁস করে উঠল। রাগাত স্বরে বলল, দেখছেন ভাই, এমদাদুল হক মানুষের কাছ থেকে ভোট নেওয়ার জন্য কি আয়োজন করেছে, আপনি কেন কিছু করছেন না? মিঠু গম্ভীর মুখে বসে নেই। তার মুখভঙ্গি স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। রিয়াজ ক্রমশ উত্তেজিত হয়ে পড়ল। আপনি কি এইভাবে হাত গুটিয়ে বসে থাকবেন ভাই? মিঠু রিয়াজের কাঁধে হাত রেখে ভরিক্কি স্বরে বলল, তাকে তার মতো জনগণের সেবা করতে দে, আমি আমার মতো এগিয়ে যাব। রিয়াজ সন্তুষ্ট হলো না, বলল, সেবা করলে কই, সারা বছর কোনো খোঁজ খবর থাকে না, অথচ ইলেকশনের সময় ঘনিয়ে এলেই আয়োজন, মানে লাভে লোহার বোঝা টানার মতো। মিঠু উত্তেজিত রিয়াজকে ঠান্ডা মাথায় বোঝালো, দেখ রিয়াজ, এমদাদুল হক যে মানুষের মাঝে বস্ত্র বিতরণ করছে, এতে কিন্তু মানুষগুলো একটু হলেও উপকৃত হচ্ছে। তার মাধ্যমে যদি কেউ উপকৃত হয়, এতে আমার বাধা দেওয়া সমুচিত নয়। রিয়াজ কিছুটা ঠান্ডা হলো। এমদাদুল হক লম্বা ভাষণ শেষে হাতে বস্ত্র নিয়ে বেরিয়ে আসছে অনেকেই। কেউ কেউ খালি হাতে ফিরছে আর গালাগাল দিচ্ছে। এতক্ষণ বসিয়ে রেখে ভাষণ দিল, অথচ দেওয়ার বেলায় টান পড়েছে। বিলে বিদায় দিল। অরুর ক্লাস শেষ হতেই বেরিয়ে পড়ল। মেডিকেলের লম্বা চত্বর পাড়ি দিয়ে গেটের বাইরে আসতেই দেখা পেল তার প্রেমিক পুরুষের। অরুকে দেখতে পেয়েই রামি হাসলো। অরু দ্রুত পা চালিয়ে রামের নিকট পৌঁছালো। চিন্তিত দেখলো রামিকে। অরুর চোখ মুখ পর্যবেক্ষণ করে বলল,
চোখ মুখ শুকিয়ে আছে কেন? দুপুরে না খেয়েছিলি? অরু হেসে বলল। খেয়েছি আমি। রামি বিশ্বাস করলো না, বলল। তাহলে তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? ক্লান্ত দেখাচ্ছে তোকে। অরু কোমরে হাত দিয়ে বলল। ক্লাস করেছি, ক্লান্ত তো দেখাবেই। এখন কি খাবি বল? অরু দুহাত উঁচু করে কটমট করে বলল। তোমার মাথা খাবো। রামি থেমে গেল না, অরুর হাত ধরে পা চালালো। সাবধানী চোখে রাস্তার দুপাশে গাড়ি চলাচল দেখে নিয়ে বলল। সে তো রোজই খাচ্ছিস। অরু তেতে উঠে বলল। তুমি কি বলতে চাইছো আমি তোমার মাথা খাই? রামি বলল। আগে রাস্তার ওপাশে যাই, তারপর ঝগড়া করিস। অরু নাক ফোলালো, রুষ্ট চোখে তাকিয়ে বলল। আমি ঝগড়া করি? তুমি কিছু করো না? অরুকে নিয়ে রাস্তার অপর পাশে এসে থামলো রামি। দুঠোঁট গোল করে তপ্ত শ্বাস ছেড়ে বলল। কি খাবি? অরু কেমন সুজালো চোখে তাকালো। রামির শান্ত থাকাটা তাকে ভাবাচ্ছে। নিয়ে যাওয়া গলায় শুধালো। তুমি কি আমার উপর বিরক্ত? রামি আর চোখে অরুকে দেখলো। চোখ মুখ আধার করে আছে মেয়েটা। অরুর হাত ছেড়ে দিল রামি। পরপরে হাত ঘুরিয়ে অরুর বাহু চেপে নিজের সাথে মিশিয়ে ধরলো। অরু রামির হাত পর্যবেক্ষণ করে রামির মুখের দিকে তাকালো ঘাড় ফিরিয়ে। রামির ঠোঁটে আলতো হাসি, বলল। যদি বিরক্ত হয়েও থাকি, তবে তুই কি আমায় বিরক্ত করা ছেড়ে দিবি? অরু চোখ নামিয়ে নিল, কণ্ঠ খাদে নামিয়ে বলল। কেউ বিরক্ত হলে আমি দূরত্ব বাড়িয়ে দিতে জানি। রামি মৃদু হেসে বলল। দূরত্ব বাড়িয়ে দিলেও আমি কাছে টেনে নেব। অরু গাল ফুলিয়ে বলল। আমি তো বিরক্ত করি। রামি বলল। মাঝে মাঝে বিরক্তি আসা প্রয়োজন, নয়তো ভালোবাসার গাঢ়ত্ব টের পাবো কিভাবে? অরু ফোঁস করে উঠল, ঝাঁঝালো স্বরে শুধালো। তার মানে তুমি সত্যি সত্যি বিরক্ত হও? রামি মিটিমিটি হেসে বলল। হ্যাঁ। অরু দ্বিগুণ তেজ নিয়ে বলল। তুমি যতই বিরক্ত হও না কেন, সারা জীবন আমাকে সহ্য করতেই হবে। কি ভেবেছো আমি রাগ করে বলবো তোমাকে মুক্তি দিলাম? অন্য কাউকে নিয়ে সুখী হও, এটা ভেবে থাকলে ভুল ভাবছো। অরু কখনো এসব বলবে না। রামি আবারও হাসলো। সে অরুর কাছ থেকে এমন কিছুই আশা করছিল। অরুকে শক্ত করে চেপে ধরলো, বলল। সহ্য করার জন্যই বেছে নিয়েছি নিজের সাথে। অরু বলল। তোমাকে আজ চুপচাপ লাগছে কেন? কি হয়েছে? একটু মাথা ব্যথা করছে। তুই কি খাবি বল? অরুকে বিচলিত দেখালো। তার চোখ মুখ করুণ ঠেকছে রামির কাছে। বলল। তুমি মাথা ব্যথা নিয়ে কেন আসতে গেলে? বেশি মাথা ব্যথা করছে? বাসায় চলো, আমি এখন কিছু খাবো না। রামি শান্ত গলায় বলল। আমি ঠিক আছি, তুই চল। অরু কপাট রাগ দেখিয়ে বলল। বলেছি তো বাসায় চলো। রামি হাল ছেড়ে দিল। অরুকে নিয়ে সিএনজি ধরে উঠে বসলো। আজ আর বাইক নিয়ে আসেনি। দুজন বাসার সামনে নেমে গেল। অরু ওদের বাসায় গেল না, রামির সাথে এ বাসায় ঢুকে পড়লো। রামি চোখ বুঝে শুয়ে পড়লো। কিছুক্ষণ পরে কপালের ওপর দুটো নরম হাতের ছোঁয়া পেল। চোখ না খুলেই বলল। ঘুমিয়ে নিলেই ঠিক হয়ে যাবে, তুই রেস্ট কর। অরু শুনল না। আলতো হাতে রামের মাথা টিপে দিল। নিঃশ্বাসের শব্দ ভারী হতেই অরু অপলক ভাবে তাকিয়ে রইল রামের মুখে। চুলের ভাঁজে হাত চালিয়ে দিল। মনের মাঝে দুষ্টুমি চেপে বসতেই রামের নাক টিপে ধরলো। শ্বাস নিতে না পেয়ে চোখ খুলে তাকালো রামি। অরু নাক ছেড়ে দিল। রামি অরুকে নিজের পাশে টেনে শুইয়ে দিল। এক হাতে অরুর দুহাত মুঠোয় বন্দি করে বলল। আমি যখন জ্বালিয়ে মারবো তখন সহ্য করতে পারবি? অরু হাত ছড়িয়ে নিতে চেষ্টা করলো। মুখ ঘুরিয়ে বলল। ছাড়ো আমাকে, বাইরের কাপড় পাল্টাতে হবে। রামি ঘোর লাগা স্বরে বলল। যদি না ছাড়ি? তুমি কিন্তু। অরুর কথাটি অসম্পূর্ণ রয়ে গেল। অধৈর্যরা আটকে গেল রামির অষ্টদয়ের মাঝে। শ্বাস নিতে না পেরে ছটফট করে বলল। তাকে ছেড়ে দিয়ে রামি মিটিমিটি হাসলো। ঠোঁটে হাত বুলিয়ে বলল। ছেড়ে দিলাম। অরুর চোখে মুখে লজ্জা। দৃষ্টি লুকাতে ঝটপট উঠে পড়লো। খোলা দরজা দিয়ে ছুটে বেরিয়ে গেল। আজও ইরার সামনে পড়লো। ইরা ঠোঁট টিপে হাসলো, বলল। কি ব্যাপার অরু, ছুটলে কেন? বর তাড়া করলো বুঝি? অরু অস্বস্তিতে এদিক ওদিক তাকালো। তোতলানো স্বরে বলল। তার করবে কেন? ইরা একই ভঙ্গিতে হেসে বলল। বুঝি বুঝি, সময়টা আমরাও পার করে এসেছি। ধ্যাত বলেই অরু হেসে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। ক্লান্ত ভঙ্গিতে শব্দহীন পায়ে ঘরে ঢুকলো মাহমুদ। সকালের মতো সেই উজ্জ্বলতা এখন আর নেই। অমিকে দুপুরে ঘুম পাড়িয়ে তার পাশেই ঘুমিয়ে পড়েছিল তরি। বিছানায় এক পলক তাকিয়ে সাবধানে দরজা চাপিয়ে দিল মাহমুদ, যেন শব্দ হয়ে মা ছেলের ঘুম না ভেঙে যায়। আগেই ওয়াশরুমে ঢুকলো। জামা বদলে বের হয়ে অমির কপালে চুমু খেলো।
অতঃপর তরির দিকে নজর দিল। নিজু হয়ে তার কপালে চুম্বন করতে তরি নড়ে চড়ে উঠল। মাহমুদ সাবধানে সরে বসলো, তবুও তরির ঘুম ভেঙে গেল। ঝাপসা চোখে একবার মাহমুদকে দেখতেই ছট করে উঠে বসলো। সময় দেখে আন্দাজ করে নিল মাহমুদ কখন ফিরেছে। পরনে বাসার জামা কাপড়। তরি ঘুম ভাঙা গলায় বলল,